আজকে আমি এসএলএসটি সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, তাই ভিডিওটির সঙ্গে থাকুন। আশা করি আপনাদের অনেক কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তবে ভিডিওটা শুরুতেই প্রথমেই বলে দিই, ভিডিওটা কিন্তু একটু বড় হবে, সুতরাং ধৈর্য ধরে যদি আপনি ভিডিওটা সবটা দেখেন, সমস্ত এসএলএসটি সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতেই। প্রথম প্রশ্ন, 11-12 বা একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট কবে প্রকাশিত হবে? এসএলএসটির একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট খুবই শীঘ্রই আসবে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মধ্যেই রেজাল্ট চলে আসবে। 1 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সিলিং বা কবে শুরু হবে? কাউন্সিলিংও খুবই শীঘ্রই শুরু হবে, মানে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু হয়ে যাবে একাদশ দ্বাদশ শ্রেণীর। এবার প্রশ্ন, এত তাড়াতাড়ি কেন কাউন্সিলিং শুরু হবে? তার কারণটা আমি ভিডিওর একটু পরে দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর প্রশ্ন, একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সিলিং কতগুলো হবে? এটা কিন্তু আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সিলিং বেশি হবে না, মোটামুটি ধরে রাখেন 2 বা 3টে কাউন্সিলিংয়ের বেশি কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর হবে না। প্রথম কাউন্সিলিংয়েই বেশিরভাগ শিক্ষকদেরই নাম আসবে এবং শিক্ষকরা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে স্কুলে জয়েনিংও করে যাবে এবং 2-4 জন যারা নবোদয়ে চাকরি করছেন বা অন্য কোনো সংস্থায় চাকরি করছেন তাদের নাম এসেছে, কিন্তু তারা এই ঝোলাঝুলি প্যানেলে নিজের নামকে এন্ট্রি করাতে চান না বা এইরকম সিচুয়েশনে চাকরিতে জয়েনিং করতে চান না যে কোনো দিন প্যানেল ক্যান্সেল হয়ে যেতে পারে, তারা জয়েনিং করবে না। সেক্ষেত্রে দ্বিতীয় কাউন্সিলিং কিন্তু হবে। সুতরাং একাদশ দ্বাদশ শ্রেণীতে বেশি কাউন্সিলিং হবে না। আপনারা নিশ্চয়ই উত্তরটা পেয়ে গিয়েছেন। আমাকে 4 নম্বর প্রশ্ন করেছিলেন আপনারা যে একাদশ দ্বাদশ শ্রেণীতে কাউন্সিলিংয়ের একটা কাউন্সিলিংয়ের সঙ্গে আর একটা কাউন্সিলিংয়ের ইন্টারভেল মানে সময়ের পার্থক্য কতটা হবে? এটাও বলে দিই, খুবই সামান্য সময়ের পার্থক্য হবে। মোটামুটি একটা কাউন্সিলিংয়ের পর আপনাকে মোটামুটি 1 সপ্তাহর মধ্যেই বা 1 সপ্তাহ হয়তো টাইম পাওয়া যাবে না, খুবই তাড়াতাড়ি কিন্তু দ্বিতীয় কাউন্সিলিং হবে। কেন দ্বিতীয় কাউন্সিলিং এত তাড়াতাড়ি হবে সেটাও আমি ভিডিওর লাস্টে উত্তর দিয়ে দেবো, সঙ্গে থাকুন। পরবর্তী প্রশ্নটা আমাকে করেছিলেন যে নবম দশম শ্রেণীতে ভেরিফিকেশন কবে থেকে হবে এবং ভেরিফিকেশন এতটা লেট কেন হচ্ছে? এটার প্রশ্নের উত্তরটা কিন্তু এবার দেওয়ার সময় চলে এসেছে। কেন? একাদশ দ্বাদশ শ্রেণীর যতক্ষণ না একাদশ দ্বাদশ শ্রেণীর যতক্ষণ না কাউন্সিলিং কমপ্লিট হবে, একাদশ দ্বাদশ শ্রেণীর যতক্ষণ না স্কুলে শিক্ষকরা নিয়োগ না হচ্ছে, ততদিন পর্যন্ত নবম দশমের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না। কেন হবে না? একটা জিনিস ভালো করে দেখুন, এই লজিকটা বোঝার চেষ্টা করুন। নবম দশম শ্রেণীর শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা আমরা যারা সবাই চান্স পেয়েছিলাম সবারই হওয়ার কথা ছিল 29শে ডিসেম্বর থেকে, কিন্তু সেটা হলো না। কেন এত পিছিয়ে গেল? এটার কারণ হচ্ছে কি, ভালো করে লজিকটা বুঝুন, যে একাদশ দ্বাদশ শ্রেণীতে যে শিক্ষকদের নাম রয়েছে নবম দশম শ্রেণীতে ওই শিক্ষকদের নাম রয়েছে 10 নম্বরের সুবিধার্থে, কিন্তু একটা শিক্ষক এক জায়গাতেই চাকরি করবে, 2 জায়গায় চাকরি করবে না, কিন্তু তারপরেও সে 2 জায়গাতে নিজের নামটাকে নথিভুক্ত করিয়ে নিয়েছে। এর ফলে অনেক ফ্রেশার্সরা বঞ্চিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এর জন্য সরকারও এটাকে লক্ষ্য করেছে, এসএসসি স্কুল সার্ভিস কমিশন এটাকে লক্ষ্য করেছে। এর জন্য স্কুল সার্ভিস কমিশন চাইছে যে একাদশ শ্রেণীর শিক্ষকরা আগে যুক্ত হয়ে যাক, তারা একাদশ শ্রেণীতে যদি কাউন্সিলিং হয়ে যায়, তারপরে নবম দশমে যদি আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করি তাহলে অনেক শিক্ষক আর ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না। যদি তারা না যায় তখন যে 1.16 যে রেশিও ছিল সেই রেশিওটা কী হবে? মেনটেন থাকবে না। তখন নতুন করে আবার দ্বিতীয় ডকুমেন্ট ভেরিফিকেশনের নবম দশমের
লিস্ট বের প্রকাশিত করতে বাধ্য হবে বা লিস্ট বের হবে, এবং সেই দিকেই আমরা এগুচ্ছি। সুতরাং এই জন্যই কিন্তু এসএসসি যে নবম দশম শ্রেণীর ভেরিফিকেশনটা শুরু করছে না। এখন যদি শুরু করে দেয় তাহলে যে শিক্ষকরা একাদশ দ্বাদশ শ্রেণীতে নাম রয়েছে, যারা ইন্টারভিউ দিয়ে এসেছে, তারাও কিন্তু এখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে, কারণ তারা তো নিশ্চিত নয় যে একাদশ দ্বাদশ শ্রেণীতে তাদের চাকরি হয়েছে কি হয়নি, তারা হবে কি হবে না। এর জন্য কিন্তু এখন তার নবম দশমও কিন্তু ভেরিফিকেশনে যাবে। সুতরাং ডকুমেন্ট ভেরিফিকেশন যদি তারা চলে যায় 1:1.6 রেশিও যদি মেনটেন হয়ে যায়, তা নতুন করে আর লিস্ট বের হবে না ডকুমেন্ট ভেরিফিকেশনের। তো সরকার চাইছে, এসএসসি চাইছে যেন তারা না আসে। তো কখন আসবে না? যখন তারা চাকরিতে জয়েনিং করে যাবে তখন, এবং সেটা কখন হবে? যখন একাদশ দ্বাদশ শ্রেণীর কাউন্সিলিংটা হবে তখন। তাই আমার যতটা মনে হচ্ছে, আমি অ্যানালাইসিস করে যা বুঝলাম, আমার সূত্র মারফত যা খবর পাচ্ছি, যে সেই দিকেই এসএসসি এগুচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকদেরকে নিয়োগ দেবে, তারপরে নবম দশমের ভেরিফিকেশন হবে, এবং এটা হওয়াটাই একদম সঠিক। এটা হওয়া যদি না হয় তাহলে অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হবে 10 নম্বরে তাদের কাছে না থাকার জন্য। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এত লেট হচ্ছে। পরবর্তী প্রশ্ন, নবম দশমের দ্বিতীয় ভেরিফিকেশন লিস্ট কি বের হবে? আমি 100% নিশ্চিত এবার বের হবে। কেন বের হবে? কারণ আমার কথায় কথা সাপোজ ধরেন যে 13,000 শিক্ষক রয়েছে, কিন্তু 13,000 শিক্ষক বেশিরভাগই তো প্রায় 10,000 মতনই তো একাদশ দ্বাদশ শ্রেণীতে তাদের নাম আছে, আবার তাদের নাম নবম দশম শ্রেণীতেও আছে। তো শিক্ষক 10,000, কিন্তু 10 × 2 20,000 শিক্ষকদের পদ তারা কিন্তু হোল্ড করে বসে আছে 10 নম্বরের সুবিধার্থে। তাই তাদেরকে একাদশ শ্রেণীতে যদি নিয়োগ করিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি একাদশ চাকরি যদি তারা পেয়ে যায়, নবম দশম ভেরিফিকেশনে আসবে না। সুতরাং নবম দশম শ্রেণীতে ভেরিফিকেশনের লিস্ট অবশ্যই বের হবে যদি শিক্ষকরা অনুপস্থিত থাকে। আর শিক্ষকরা অনুপস্থিত তবেই থাকবে যদি একাদশ দ্বাদশ শ্রেণীতে তাদেরকে নিয়োগ আগে করিয়ে দেওয়া হয়, এবং সরকার বা এসএসসি সেই পথেই হাঁটছে। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন, নবম দশমের সেকেন্ড মেরিট লিস্ট অবশ্যই বের হবে। এবার প্রশ্ন, নবম দশমের সেকেন্ড মেরিট লিস্ট বের হলে কোন কাস্টের পরীক্ষার্থীরা বেশি সুযোগ পাবে? এই প্রশ্ন আপনারা আপনাকে করেছিলেন, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটার উত্তর হচ্ছে জেনারেলরা পাবে। কেন জেনারেলরা পাবে? দেখুন ভালো করে ব্যাপারটা লক্ষ্য করুন। 10 নম্বরের সুবিধার্থে একটা কাস্টে থাকা শিক্ষক, এসসি, এসটি, ওবিসি থাকা শিক্ষক, তারা 10 নম্বরের সুবিধার্থে তারা জেনারেল হয়ে গিয়েছিল। তাই তো জেনারেলে এত কাট অফ হয়ে গিয়েছিল। নবম দশমে কাট অফ 59 আউট অফ 60, বলছি 59 আউট অফ 60, 69 বাংলা, আউট অফ 60 ইতিহাসে 59, আউট অফ 60 জিওগ্রাফি 57, আউট অফ 60 বলেছি, নট 80 বলছি, আউট অফ 60। তো এত হাই কাট অফে বেশিরভাগ জেনারেল ছিটকে গিয়েছে, তারা লাইনচ্যুত হয়ে গিয়েছিল। সেই এবার যদি তারা নবম দশমে যদি শিক্ষকরা না আসে, আর যদি ভেরিফিকেশন আগে তারা না আসে, ভেরিফিকেশন অ্যাবসেন্ট থাকে, তাহলে সেই সুযোগ পাবে কারা? বেশিরভাগ হবে জেনারেলরা, কারণ তারা জেনারেল থেকে অ্যাবসেন্ট হবে। যেহেতু শিক্ষকরা এখন জেনারেল হয়ে গিয়ে 10 নম্বরের সুবিধার্থে, তার জন্য জেনারেল থেকে যদি তারা অ্যাবসেন্ট হয়, তার সুবিধা পুরোপুরি জেনারেলরাই পাবে। তাই জেনারেল লিস্ট থেকে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা সেকেন্ড মেরিট লিস্টেও কিন্তু, সেকেন্ড মেরিট লিস্ট বলা ভুল হবে, সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন লিস্টে কিন্তু সুযোগ পাচ্ছে বা পেতে চলেছে। এর মানে এটা কি অন্য কাস্টে পাবে না? পাবে, কিন্তু জেনারেল থেকে কিন্তু বেশি সুযোগ পাবে। আপনি একটা কল্পনা করুন তো, বাংলায় যদি 69 কাট অফ হয়, তাহলে 68ও রয়েছে, 67ও রয়েছে, তারা বঞ্চিত হয়েছিল। তাহলে এই 58, 57 যারা পেয়েছে আউট অফ 60, তারা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে তাদের নাম অবশ্যই আসবে বলে আমি মনে করছি, এবং আমার যুক্তি 100% কিন্তু নিশ্চিত। আপনি হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করবেন। তো জেনারেলরা কিন্তু পাবে, বা যারা হাই নাম্বার পেয়েছে কাস্ট থেকেও, তারাও কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু তাদের নাম আসবে। এবার প্রশ্ন, ভোটের আগে কি ইন্টারভিউ শেষ করতে পারবে? এটা আমি 100% নিশ্চিত। ভোট হবে এপ্রিল মাসে, সুতরাং এপ্রিল মাসের আগেই কিন্তু কি হবে?
এপ্রিল মাসের। এবার পরের আগে কি ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হবে? আমি নিশ্চিত 100% ভোটের আগে কিন্তু ইন্টারভিউ প্রসেস নবম দশমের কমপ্লিট হয়ে যাবে, কিন্তু পুরোপুরি লিস্টটা মানে মেরিট লিস্টটা সেটা কিন্তু ভোটের পর হবে। তাহলে ভোটের পর মেরিট লিস্ট আসবে 1, 2, 3, 4 করে বেশ কয়েকটি মেরিট লিস্ট নবম দশম শ্রেণীতে আসবে, কিন্তু একাদশ শ্রেণীতে বেশি মেরিট লিস্ট প্রকাশিত হবে না। একাদশ দ্বাদশ শ্রেণীতে কাউন্সিলিং হবে হয়তো 2 বা 3টে, কিন্তু নবম দশম শ্রেণীতে আপনারা আমার সাথে মিলিয়ে নেবেন যে নবম দশম শ্রেণীতে মেরিট লিস্ট প্রকাশিত হবে বা কাউন্সিলিং হবে মোটামুটি 5 থেকে 6টা, 7, 8টা পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, তা ভোটের আগে ইন্টারভিউ প্রসেস নবম দশমের 100% আমি নিশ্চিত কমপ্লিট হবে, কিন্তু কাউন্সিলিংটা আপনার ভোট কিন্তু হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ফিউচারে কি এই মেরিট লিস্টটা কিন্তু ক্যান্সেল হতে পারে? এটা কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন, এটার উত্তর আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এখনো কিন্তু 10 নম্বরের যে কেসটা হয়েছিল, যে কেসের 10 নম্বরটা ইয়েদেরকে শিক্ষকদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, একটা অসম লড়াই করানোর চেষ্টা করা হয়েছিল বা অলরেডি হয়েছে। সেই অসম লড়াইয়ে অনেক যোগ্য চাকরি প্রার্থী কিন্তু কি হয়েছে, বাদ চলে গিয়েছে। তাই কেসটা কিন্তু এখনো পর্যন্ত মেটেনি, সুতরাং এটা একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। এবং 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে গিয়ে অনেক সময় কি হবে, তবে একটা কথা বলতে পারি কি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই পুরো নিয়োগটা চলছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই এই নিয়োগ প্রক্রিয়া যেহেতু চলছে, বা কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানেই গোটা প্রক্রিয়াটা চলছে, তাই ভবিষ্যতে যদি প্যানেল ক্যান্সেল হয় সুপ্রিম কোর্ট নিজে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যাবে বা হাইকোর্ট নিজে একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে যাবে। তাই ভবিষ্যতে প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আমার মতে একদমই নেই। তাহলে আপনারা বলবেন যে স্যার 10 নম্বরেরটা রায়টা কাদের দিকে যাবে? আপনারা কি এতদিনে এখনো বুঝতে পারছেন না? ওই রায়টা কাদের দিকে যাবে? ওই রায়টা পুরোপুরি শিক্ষকদের দিকে যাবে। কেন যাবে? মানবিকতার দিক থেকে যাবে। কেন? সুপ্রিম কোর্ট দেখলেন না যে, বা হাইকোর্ট কিছুদিন আগেই দেখতে পেলেন প্রাইমারি শিক্ষকদের কথা বললো, মানবিকতার ক্ষেত্রে যে আমি পরীক্ষাটার 2 নম্বরে হওয়া সত্ত্বেও আমি চাকরিটা ক্যান্সেল করতে পারবো না। তাই এখানেও মানবিকতার দিক থেকে কিন্তু শিক্ষকদের দিকেই 10 নম্বরে বেনিফিটটা চলে যাবে। তাই প্যানেল ভবিষ্যতে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা একদমই নেই। কেন নেই? কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের তত্ত্বাবধানে গোটা নিয়োগ প্রক্রিয়াটা চলছে। তার জন্য যদি ক্যান্সেল হয় সুপ্রিম কোর্ট নিজে একটা পণ্য চিহ্নের মধ্যে পড়ে যাবে, হাইকোর্ট নিজে একটা পণ্য চিহ্নের মধ্যে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? তাই একটা কথা বলবো, আপনারা পজিটিভ থাকুন, আপনারা প্রস্তুতি নিতে থাকুন। যে ইন্টারভিউতে ডাক পেয়েছেন, তো এখন এত কিছু না ভেবে, কারণ 20 নম্বর ইন্টারভিউতে রয়েছে, অনেক কিছু র্যাঙ্ক আগে পেছনে হয়ে যাবে। আপনারা প্রস্তুতি নিতে থাকুন। কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আমার সাধ্য মতন তথ্য দিয়ে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, বাই।